আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আপনাদের অনুষ্ঠানে স্বাগতম, টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিস। এবারে ওয়েবসাইট থেকে পাওয়া আরো কিছু মন্তব্য। এখানে হাসিবুল্লাহ রহিমি লিখেছেন, অনুষ্ঠানটা দেখা মানে খালি খালি সময় নষ্ট। ফাইয়া সালাফি লিখেছেন, এটা একটা ফ্লপ অনুষ্ঠান। ডক্টর জাকির নায়েককে এখানে কথা বলার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি, তার সময় নষ্ট হয়েছে। তিনি মুসলিমদের পাশাপাশি অমুসলিমদেরও এটা বোঝাতে পারতেন। শাহরুখ আর করণ, এদের দুজনকেই কথা বলার জন্য বেশি সময় দেওয়া হয়েছে। ফারিয়া ওয়ানি লিখেছেন, অনুষ্ঠানটা ছিল শাহরুখ আর করণকে নিয়ে, ইসলামের উপর গুরুত্ব ছিল না। ইসলাম সম্পর্কে এমন লোকের কাছে জানতে চাচ্ছেন যিনি নিজেই বলেছেন, আমি ইসলাম সম্পর্কে বেশি জানি না। নৌরিন ফাতেমা লিখেছেন, অনুষ্ঠানটা আমার ভালো লাগেনি, দেখে খালি খালি সময় নষ্ট। অনুষ্ঠানের ডিউরেশনও ছিল কম, আর অতিথি ছিলেন অনেকজন। বারখা ডক্টর জাকিরকে বেশি সুযোগ দেননি। আমার মতে এই আলোচনার মূল বিষয় ইসলাম ছিল না। আমি বুঝতে পারছি না এই তথাকথিত মুসলিমরা কেন সাহস করে এটা বলতে পারছেন না যে আমরা ইসলামের নিয়ম মানি না। তাদের আগ্রহ শুধুমাত্র বস্তুগত প্রাপ্তি। এরপর ইকরার চুক্তাই লিখেছেন, খালি খালি সময় নষ্ট। বারখা দত্ত মুসলিমদের আইডেন্টিটি জানার ব্যাপারে আগ্রহী ছিলেন না, তিনি ব্যস্ত ছিলেন কোথায় কিভাবে ডক্টর জাকিরকে বাধা দেয়া যাবে যাতে তিনি তার উত্তরটা শেষ করতে না পারেন। আমার খারাপ লেগেছে যে এইসব জ্ঞানী গুণী লোকজন, তারা ইসলাম ধর্মের ব্যাপারে একেবারে কিছুই জানেন না, কিছুই না। তারা ভুল কথা বলেন আর অন্যের কথায় সবসময় বাধা দেন। এবারে আমরা আবারও দর্শকদের প্রশ্নে ফিরে যাব। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বর্তমানের পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়া প্রতারণা করছে। প্রত্যেক দিন নতুন নতুন অমুসলিম টিভি চ্যানেল গড়ে উঠছে, তারা ভুল খবর প্রচার করছে। এখন মুসলিমদের জন্য একটা নিউজ চ্যানেল চালু করা কতটা জরুরি, আর এই ব্যাপারে পিস টিভি এবং ডক্টর জাকির কোন ধরনের পদক্ষেপ নিয়েছেন? ধন্যবাদ। আমি আপনার সঙ্গে একমত যে বর্তমানের এই পরিস্থিতিতে একটা নিউজ চ্যানেল চালু করা খুবই গুরুত্বপূর্ণ। এখন মুসলিমরা এ ব্যাপারে কি করছেন, আপনারা দেখবেন অনেক মুসলিমেরই নিউজ চ্যানেল আছে, তবে সেগুলো ইসলামিক চ্যানেল না। অনেক মুসলিম আছেন নিউজ চ্যানেলের মালিক, তবে হয়তো তারা অমুসলিমদের মতোই খবর প্রচার করে, বেশি টিআরপি আশা করে, তারা সেটাই প্রচার করে যেটা দর্শকরা দেখতে চায়, সত্যিটা প্রচার করতে আগ্রহ কম। এখনকার দিনে এরকম চ্যানেল খুবই কম পাবেন যারা নিজেদের ক্ষতি হলেও সত্যি খবরটা প্রচার করবে। যদি নিজের কোনো ক্ষতি না করে কেউ সত্যি কথা বলে, সে অ্যাভারেজ মানুষ। কেউ নিজের উপকারের জন্য কোনো মিথ্যা বলে, তাহলে সে ভালো মানুষ না। তবে সৎ মানুষ, সত্যিকারের সাহসী আর সত্যবাদী হলো সে যে নিজের ক্ষতি হলেও সত্যি কথাটা প্রচার করবে। তাহলে এমন চ্যানেল দরকার যারা সত্যি কথা বলবে আর তারা প্রচার করবে সঠিক খবরগুলো। এখন নিউজ চ্যানেলের কথা যদি বলি, আমরা এই ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি। কখন শুরু করতে পারবো আল্লাহ মালুম, আল্লাহ জানেন। সেটা আমরা করি বা অন্য কোনো মুসলিম করুক, তবে একটা চ্যানেল প্রয়োজন, একটা নিউজ চ্যানেল যেটা মিডিয়ার ব্যাপারে সত্যি কথা বলবে, অথবা চলতি ঘটনার উপর একটা চ্যানেল। আমি ইসলামিক চ্যানেলের কথা বলছি না, কারণ আমাদের একটা ইসলামিক চ্যানেল আছে অলরেডি। এখন যেটা দরকার, চলতি ঘটনার উপর একটা সত্যবাদী চ্যানেল, সত্যি খবর প্রচার করবে। যদি একজন মুসলিম কোনো অপরাধ করে, তার নিন্দা করা উচিত। যদি তার অপরাধটা প্রমাণিত হয়, এমন না যে শুধু মুসলিমদের প্রশংসা করব, সব গোত্রে কিছু কুলাঙ্গার থাকে। যদি একজন মুসলিম কোনো অপরাধ করে থাকে মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, তার নিন্দা করতে হবে। তবে এর পাশাপাশি তাদের খবরও প্রচার করব যারা ইসলামের বিরুদ্ধে মিথ্যে খবর ছড়াচ্ছে। আল্লাহ ভালো জানেন কবে আমরা এই চ্যানেলটা চালু করতে পারবো। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আমরা যেন একটা নিরপেক্ষ সত্যবাদী নিউজ চ্যানেল পেতে পারি, যাতে করে পৃথিবীর মানুষ জানতে পারে যে আসল ঘটনাটা কি। সামান্য কিছু মানুষের সুবিধার জন্য বানানো খবর প্রচার করব না। এখানে একজন দর্শক ওয়েবসাইটে বেশ বিশ্লেষণধর্মী একটা মন্তব্য করেছেন এনডিটিভির এই অনুষ্ঠানটার উপরে। ডক্টর জাবেদ ইকবাল ভাট, তিনি খবরের কাগজে একটা আর্টিকেল পাঠিয়েছিলেন যার শিরোনাম হলো দ্য প্রবলেম অব বিং নায়েক। তিনি লিখেছেন, ডক্টর নায়েকের এই বিতর্ক আলোচনায় আসাটা শুধু তার জন্যই ক্ষতিকর না, তার ভক্তদের জন্য ক্ষতিকর। প্রখ্যাত ইসলামিক বক্তা জাকির নায়েক সেখানে যে ভুলগুলো করেছেন তার মধ্যে বেশ কিছু ছিল খুব বিব্রতকর।
আর বাকিগুলো ছিল তার চাইতেও মারাত্মক। উনি তাড়াহুড়ো করে এনডিটিভির স্টুডিওতে এই অনুষ্ঠানটার জন্য এসেছিলেন। যা বলেছেন সেগুলো এডিট করা হয়েছে। তারপর যেগুলো তাদের দৃষ্টিভঙ্গির সাথে খাপ খায় সেগুলো রাখা হয়েছে। অনুষ্ঠানে একদিকে ছিলেন সোহা আলী খান, অন্য পাশে ছিলেন জামিয়া মিল্লিয়ার ভাইস চ্যান্সেলর নাজিব জং। এই দুইজনের মাঝখানে ডক্টর জাকিরকে অসহায় দেখাচ্ছিল, আর এই অনুষ্ঠানে তিনি কিছুই বলতে পারলেন না। পৃথিবী জুড়ে তার লাখ লাখ ভক্ত হতাশ হলো। এরপর যখনই পিস টিভিতে জাকির নায়েককে দেখব, এই অনুষ্ঠানে তার কোণঠাসা চেহারাটা মনের পর্দায় ভেসে উঠবে। এটা ছিল খুবই ভুল সিদ্ধান্ত, কারণ তিনি প্রস্তুতি নিয়ে আসেননি। মনে হচ্ছিল তিনি এসেছেন একটা লেকচার দেওয়ার জন্য। তবে লেকচার আর ডিবেট আলাদা জিনিস। লেকচারের সময় বলবেন শুধু আপনি, আর সেটা অন্যরা সবাই শুনবে। একজন মানুষ কোনো বাধা ছাড়াই কথা বলবেন। এটাই ছিল ডক্টর জাবেদের মন্তব্য। এখন আমরা ডক্টর জাকিরের কাছে এ ব্যাপারে তার মতামতটা শুনব। কিছুক্ষণ আগে ভাই আমানুল্লাহর যে মন্তব্য শুনলাম সেটা অনেকটা এরকমই, তবে ডক্টর জাভেদের চেয়ে একটু নরমভাবে বলা, যে আমার প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত ছিল। আমি মিডিয়া জগতের মানুষ, আমি টক শো করি, লেকচার দেই, বিতর্ক করি, এটাই আমার পেশা। আমি অনেক লোককেই ট্রেনিং দিয়েছি, কিন্তু এখানে আমি যেটা বলতে চাই সে কথাটা আগেও বলেছি, ওনার কথাটাই পরস্পর বিরোধী। ডক্টর জাভেদ বললেন যে ডক্টর জাকির নায়েক ভালোভাবে কথা বলতে পারেননি, আর বিভিন্ন জায়গায় এডিট করা হয়েছে। এ কথাটা তিনি মানছেন যে এডিট করে যথেষ্ট অবিচার করা হয়েছে। তাহলে আমাকে দোষ দিচ্ছেন কেন? উনি যদি এখানে বলতেন ডক্টর জাকির নায়েক বুঝতে পারেননি যে এটাতে এডিট করা হবে, সেটা বললে ঠিক হতো। এখন যদি এভাবে এডিট করা হয়, আর যদি সেরা বিশেষজ্ঞকেও নিয়ে যান, সেরা এক্সপার্টকেও নিয়ে যান যিনি উত্তর দিতে দক্ষ, কিন্তু অনুষ্ঠানের মডারেটর আর প্রডিউসারের উদ্দেশ্য যদি খারাপ হয়, যদি অসৎ উদ্দেশ্য থাকে, তাহলে সেই এক্সপার্টও কিছু করতে পারবেন না। এখন এই অনুষ্ঠানের ব্যাপারে এটাই বলতে পারি যা আমরা বুঝতে পারিনি। সেই অনুষ্ঠানের প্রডিউসার আমি জানি না কে, আর মডারেটর, তারা এভাবে অনুষ্ঠানটা এডিট করবে আর আমাকে বলার সুযোগ দেবে না। আমরা সেই অনুষ্ঠানে গিয়ে এই ব্যাপারগুলোর মুখোমুখি হয়েছি। আমি প্রথমে ভেবেছিলাম যে দর্শকরা এমন ধরে নিয়েছে, আমি ভেবেছিলাম। তবে পরে যখন ইন্টারনেটে দর্শকদের মন্তব্য পড়লাম, একথা আগেও বলেছি, আমিও ডক্টর জাভেদের মতো ভেবেছিলাম যে হয়তো দর্শকরা অনুষ্ঠান দেখে হতাশ হবে। তারপর ইন্টারনেটে দর্শকদের মন্তব্যগুলো পড়ে দেখলাম, এনডিটিভির ওয়েবসাইটে, ফেসবুকে, এছাড়াও অন্যান্য ওয়েবসাইটে। সেখানে দেখলাম 2/3 দর্শক আমাকে সমর্থন করেছেন, বারখার সমালোচনা করেছেন। আপনারাও সেগুলো শুনেছেন, সবগুলো ওয়েবসাইট থেকে নেয়া। এখানে শুধু পজিটিভ মন্তব্যগুলো বলা হয়নি, নেগেটিভও বলা হয়েছে। এই 2/3 বেশি মানুষ বুঝতে পেরেছে, অথবা হতে পারে তারা মিডিয়াকে ভালো করেই চেনেন, তারা ফাঁকাটা ঠিকই ধরতে পেরেছেন। আরও অনেকে আছেন যারা বারখার প্রশংসা করেছেন, যেভাবে উপস্থাপনা করেছেন, তারা আসল ব্যাপারটা জানেন না। সেজন্য আমি বলবো যে এই দর্শকরা যখন টিভিতে কোনো টক শো দেখেন, তখন তাদের বুঝতে হবে এই টক শোগুলো এভাবেই সাজানো হয়েছে। একটা উপায় হলো তারা এমন কাউকে ডাকবে যার সেই বিষয়ে ধারণা কম। ইসলামের উপর আলোচনা হলে এমন কাউকে ডাকবে যার ইসলাম সম্পর্কে ধারণাই নেই। তারপর সেই লোক একাই সার্কাস দেখাবে, মডারেটরের কিছু করা লাগবে না। অথবা যেটা করতে পারে, বিখ্যাত কাউকে ডেকে আনবে, তাকে কথা বলতে দেবে না, তাকে খুব একটা সুযোগ দেয়া হবে না। বারখাত তো যেটা করেছেন, সেই অনুষ্ঠানে তিনি আমাকে কম করে হলেও 12 বার বাধা দিয়েছেন। আর একজন মডারেটর জানেন যে কখন কাকে কোন প্রশ্ন করতে হবে। যদি ভালো করে দেখেন, অনুষ্ঠানের শুরুতেই তিনি শাহরুখ খানকে প্রশ্ন করেছেন, তারপর অন্যান্যদের প্রশ্ন করলেন, আমাকে প্রশ্ন করলেন শেষ 2 বা 3 জনের আগে। কেন? কারণ অনুষ্ঠানের প্রথম পর্যায়ে শেষের প্রশ্নগুলোর গুরুত্ব কম, আর অনুষ্ঠানের শেষে তিনি বললেন এখন প্যানেলিস্টরা সবাই একটা উপসংহার বলবেন। এবার প্রথমে আমাকে প্রশ্ন করলেন কেন? কারণ প্রথম যাকে প্রশ্ন করবেন তার উত্তরটা সবচেয়ে কম গুরুত্ব পাবে। এই ব্যাপারগুলো আমরা ভালো করে জানি, তবে আমাদের কিছু করার ছিল না। মনে হয় এজন্যই ডক্টর জাভেদ মুগ্ধ হয়েছেন বারখা দত্তকে দেখে। আর তাই
এই মন্তব্যটা করেছেন। আর অনুষ্ঠানের শেষে বারখা দত্ত আমাকে মন্তব্য করতে বললেন। আমি বলা শুরু করলাম যে মুসলিমদের জানা উচিত কিভাবে মিডিয়া কথা বলতে হবে। আর আমি বলেছিলাম যে আপনারা সবাই হয়তো এটা জানেন, এই গত মাসের কথা, গত মাসে পুনাতে যে বোমা বিস্ফোরণ হলো একটা জার্মান বেকারিতে, সেখানে 9 জন মারা গিয়েছিল। কাগজে হেডলাইন হয়েছিল আর সাসপেক্ট মুসলিম, সন্দেহ, মনে রাখবেন। সেই একই দিনে মাওবাদীরা 16 জন পুলিশকে মেরে ফেলল। মাওবাদীরা দায়িত্ব স্বীকার করেছে, সাসপেক্ট না। এটা থাকে ভেতরের পাতায় অথবা সামনের পাতার নিচে। বারখা দত্ত বললেন না, এই খবরটাও হেডলাইন হয়েছে। তারপর অন্য প্রসঙ্গে চলে গেলেন, আমার কথাটা শেষ করতে দিলেন না। তিনি জানতেন আমার পয়েন্টটা খুবই শক্ত, যথেষ্ট জোরালো। যদি সামনের পাতায় ছাপাও হয়ে থাকে, টাইমস অফ ইন্ডিয়াতেও হেডলাইন ছিল উনার একটা জার্মান বেকারিতে 9 জন নিহত, সন্দেহ করা হচ্ছে মুসলিমদের। তার নিচের খবর মাওবাদীদের হাতে 16 জন পুলিশ নিহত। এখন একজন পুলিশ খুন হওয়া এটা সাধারণ 9 জন নিরীহ মানুষ হত্যার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন পুলিশ নিহত হওয়া, যে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে, এটা সাধারণ মানুষের নিহত হওয়ার চেয়ে অনেক বড় একটা খবর, অনেক বড়। তাছাড়াও এখানে কারা কাজটা করেছে সেটাও সবাই জানে, নিশ্চিত যে মাওবাদীরা এটা করেছে। আর জার্মান বেকারি, দুটোই সন্ত্রাসী হামলা। বারখা আমাকে শেষ করতে দেননি, কারণ তিনি জানেন যে আমার পয়েন্টটা বেশ জোরালো। না, এই খবরটাও হেডলাইন হচ্ছে, শেষ। তার মানে আমাকে প্রশ্ন করেছেন কিন্তু উত্তরটা শেষ করতে দিচ্ছেন না। যেহেতু আমার যুক্তি অনেক জোরালো, তাই থামিয়ে দিলেন। আর তারপর বারখাকে সাহায্য করতে গিয়ে কবির খান আমাকে বাধা দিলেন। তার মানে বারখা দত্ত আমার শেষ উত্তরটাও শেষ করতে দেননি। আমি 17 সেকেন্ডেরও কম সময় কথা বলেছি। তাই আগেও বলেছি, এখানে স্টিয়ারিং হুইলটা মডারেটরের হাতে। মানুষ অনেক সময় হয়তো এটা বুঝতে পারে না, কিন্তু যারা বুদ্ধিমান, মিডিয়া সম্পর্কে জানেন, তারা এই ব্যাপারগুলো বুঝতে পারবেন। তবে একজন সাধারণ মানুষ মিডিয়া সম্পর্কে জানবেন না। আমার মনে হয় ডক্টর জাভেদ ইকবাল মিডিয়া সম্পর্কে খুব একটা জানেন না। যদি জানতেন তাহলে এই মন্তব্যটা করতেন না। জাজাকাল্লাহ ডক্টর জাকির, আপনাকে অনেক ধন্যবাদ। এভাবে ব্যাখ্যা করে আপনি আমাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন। এখানে আরো কিছু ব্যাপার ছিল, আপনি সেগুলোই বললেন। মাশাআল্লাহ, আশা করি দর্শকরাও এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। আবার দেখা হবে ইনশাল্লাহ। এখন ছোট্ট বিরতি।